সকলের প্রিয় কমরেড মীনাক্ষী মুখার্জি, ওনাকে বলার জন্য আমি অনুরোধ করছি। সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা এবং কংগ্রেসেরও নেতৃত্ব। আমাদের প্রার্থী কমরেড শীতল কৈবর্ত, উনি পরের সভাতে বেরিয়েছেন। এই নির্বাচনী সমাবেশে আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, পড়ে পড়ে মার খেতে চান নাকি মাথা তুলে বাঁচতে চান আর পাল্টা দিতে চান? যদি পড়ে পড়ে মার খেতে চান তাহলে মুখ বন্ধ করে থাকুন, কিন্তু যদি মাথা তুলে বাঁচতে চান আর পাল্টা যদি দিতে না পারেন তাহলে এই গোটা রাজ্যে কেন গোটা দেশে না নিজের গায়ে ঘরের দরজা জানলা বন্ধ করেও বাঁচতে পারবেন না। তাই রাস্তায় দাঁড়ান, মাথা তুলে বাঁচুন, আর যারা ভয় দেখাচ্ছে তাদের ঘরে এবারে ভয় ঢোকাতে হবে। পুলিশ বেশি দিন থাকবে না ওদের সাথে, পুলিশের কাছে একটাই ছাতা, নিজের মাথায় ধরবে না তৃণমূলের মাথায় ধরবে। কার মাথায় ধরবে? তৃণমূলের মাথায় ধরলে তো নিজের মাথা ফাঁকা হয়ে যাবে। তৃণমূলের মাথা তো বাঁচবে, কিন্তু আপনার মাথাটা কে দায়িত্ব নেবে? তাহলে আপনার মাথার তো কেউ দায়িত্ব নিতে পারছে না। তাহলে পুলিশকে বুঝে যেতে হবে যে তৃণমূলকে বাঁচিয়ে আপনাকে লাভ নেই, কারণ দিদিমণি এই সিটটা বিজেপিকে গিফট করে দিয়েছেন, ওই সুজাতাকে ভোটে দাঁড় করিয়ে গিফট করে দিয়েছে। তৃণমূল পারবে ভোটে জিততে, আর বিজেপি গোটা দেশে হাতি বেঁধে দিল, ফিরে আর সরকার তৈরি করতে পারবে না, দম শেষ হয়ে গেছে। শুধুমাত্র এই কটা নির্বাচন, এই কটা ফেজ চলে যাবার পর আমরা নিজেরা বুকে হাত দিয়ে বলতে পারি যে এখনো পর্যন্ত গোটা দেশের বুকে 25 থেকে 30টা আসনে জেতার মতন জায়গাতে বামপন্থীরা আর ইন্ডিয়া জোটের যারা ভোটে দাঁড়িয়েছে তারা চলে গেছে। এখন তো পশ্চিমবঙ্গে আরো অনেকগুলো সিট বাকি আছে, কিন্তু তৃণমূল বলতে পারবে যে গোটা দেশে গোটা রাজ্যে ওরা এই এতগুলো ভোটের ফেজে তারা 30টা সিট জিতে গেছে বা 30টা সিট জেতার মতন জায়গায় আছে? আছে তো শুধু পশ্চিমবঙ্গের রাজ্যে, তাও তো আছে লুটপাট করে, তাও তো আছে পুলিশের ছাতা মাথায় নিয়ে, তাও তো আছে ভিডিওকে বগলে দাবিয়ে রাস্তায় দাঁড় করাতে। নিজের ভাষায় তো কোনো পাড়ার মোড়ে চা খাবার দম নেই এদের। নিজের ভাষায় কোন মন্দির তলায় কোন মাজারে বসে দুদণ্ড একা কথা বলতে পারবে। কোন মিছিলে গেলে আগে সবাই মুখ বেঁধে থাকতো যে যাতে ওদেরকে কেউ চিনতে না পারে, ওরা বোম পিস্তল মারলে পুলিশ যাতে ওদেরকে কেস না দিতে পারে। আর এখনো মুখ বেঁধে থাকে। বলি এখন তোদের কিসের ভয়? বলছে এখন পাড়াতে ঢুকতে গেলে লজ্জা লাগে, বলে এখনো চোরেদের মিছিলে যাচ্ছিস, তাই এখন মুখ বেঁধে থাকি লজ্জাকে ঢাকা দেবার জন্য। কি হলো সন্ত্রাস করে? কি লাভ হলো? খেত মজুরদের মজুরি বাড়লো? কি হলো সন্ত্রাস করে? লাস্ট 12 বছর 13 বছর এই লোকসভা, এই আশেপাশের বিধানসভাগুলো, লোকসভাগুলো যারা ভোটাররা আছে তারা ভোট দেওয়ার স্বাদ ভুলে গেছে। জানে না কি করে ভোট দিতে হয়। নতুন যারা ভোটাররা হয়েছে তারাও জানে না যে ভোট কি করে দিতে হবে আর কি করে ভোট করাতে হয়। কেন? কারণ পুলিশ আর বিডিওদেরকে সামনে বসিয়ে রেখে ভোট লুটের রাজত্ব চলেছে। ছেড়ে দেবে না তো সহজে তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে, যারা এই গোটা রাজ্যের 100 দিনের কাজের টাকা লুটপাট করে খেলো, যারা এই গোটা রাজ্যে মানুষের আবাস যোজনার ঘরের টাকাগুলো খেলো, যারা এই গোটা এলাকায় ইললিগাল বালি পাচার, লোহা পাচার, মাটি পাচারের সাথে আমাদের গোটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদেরকে জোর করে এই 2 নম্বরই রাস্তায় নাম লেখাতে বাধ্য করলো। কি করে পারবেন এই তৃণমূলটাকে ভোট দিতে? যে লিয়াকত মিত্তার মুখে রোজার মাসে মুতে দিতে পেরেছে, কি করে পারবেন এই তৃণমূলটাকে ভোট দিতে? যে তৃণমূলের অর্ডারে ওরা আমাদের মইদুল মিত্রাকে, আনিস খানকে, সুদীপ্তকে, প্রদীপটাকে পাড়ার মোড়ে কলকাতার রাস্তায় পিটিয়ে মাথা খেদলে খুন করে দিল। কি করে পারবেন এই তৃণমূলটাকে ভোট দিতে? যারা রাতের বেলায় 12টার সময়
আমার বাপ ভাইয়ের সামনে আমাকে পার্টি অফিস ডাকার হিম্মত করছে? কি করে পারবেন এই তৃণমূলটাকে ভোট দিতে, যারা আমার মিড ডে মিলের বাচ্চাদের চালটা চুরি করে খেয়ে নিচ্ছে? কি করে পারবেন এই তৃণমূল পার্টিটাকে ভোট দিতে, যারা এই পশ্চিমবঙ্গের জেলগুলোতে যে সমস্ত কয়েদিরা আছে, এই মহিলা কয়েদিদেরকে 196 জনকে পোয়াতি করে দিল? কি করে পারবেন এই তৃণমূলটাকে ভোট দিতে, যেখানে গোটা গ্রামের যে সমস্ত মহিলারা গোষ্ঠী করে? ছিল তো লাল ঝান্ডার পার্টি, তখনও তো ছিল স্বয়ম্বর গোষ্ঠী, 2000 কোটি টাকার মালিক ছিল এই পশ্চিমবঙ্গে 1.5 কোটির বেশি মহিলারা। আর সেই 2000 কোটি টাকার মালিক হয়ে সমবায়গুলোকেও বাঁচিয়ে রেখেছিল, নিজেরাও নিজেদের হাতের কাজ গরু ছাগল ভেড়া মুরগি পালন করে নিজেদের পায়ের নিজের জমি শক্ত করেছিল। আর আজকে সেই গোষ্ঠীগুলো মাইক্রো ফিন্যান্সের কবলে পড়ে গেছে। ছিল তো লাল ঝান্ডার পার্টি, এই গোষ্ঠীগুলোকে তারা যা সমবায় থেকে লোন নিত, ঋণ নিত, তার যা সুদ ছিল, সেই সুদগুলোর মাত্র 4%, 100 টাকার মধ্যে 4 টাকা নিজেদের পকেট থেকে শোধ করত, আর বাকি 7 টাকা বাপের বেটার মতো লাল ঝান্ডা শোধ করত, বলতো আমার গ্রামের মহিলাদেরকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। আর আজকে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজত্বে গোষ্ঠীগুলোতে যে মায়েরা লোন নিচ্ছে আর তাদেরকে সুদ দিতে হচ্ছে, তাদেরকে মাস গেলে সপ্তাহ গেলে 100 টাকায় 14 টাকা শোধ করতে হচ্ছে, কে জবাব দেবে? সুজাতা খান হাইওয়েতে দৌড়ে দৌড়ে, আর আদিবাসী পাড়ায় গিয়ে নুনের পরে হলুদ দিতে হয় না, তেজপাতা আগে দিতে হয় না, গরম মশলা আগে দিতে হয় জানে না, আর গিয়ে উঠোনে বসে রান্না করে। রাজনীতি মস্করা করার জায়গা, রাজনীতি জোকারি করার জায়গা। কি ভেবেছে রাজ্যের মুখ্যমন্ত্রী? গোটা রাজনীতিটাতে এরকম 2-4 পিস জোকার ছেড়ে রেখে দিয়েছে। ওদিকে ওই হুগলির রচনা ব্যানার্জি, সে তো ধোঁয়া দেখলেই কারখানা খুঁজে পাচ্ছে। আর এই কেন্দ্রে যেখানে মানুষ প্রতিটা দিন খেতে পাচ্ছে না, যেখানে প্রতিদিন আমাদের গ্রামগুলোতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ার জন্য বেকার ছেলে মেয়েরা 2 নম্বরই রাস্তাতে পাচারের মাধ্যমে রোজগার করতে নিজেদের নাম লেখাতে বাধ্য করছে। 100 দিনের কাজ নেই, সেই কাজ বন্ধ হয়ে গেছে, নতুন করে কলকারখানা নেই, মাস্টারমশাই দিদিমণিদের চাকরিগুলো জলের দরে চলে যাচ্ছে, কেউ আটকানোর নেই। এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত একটা রাজ্য সরকার, আটটা এসএসসি কমিশন কতটা নির্লজ্জ হলে সুপ্রিম কোর্টে এরা হাত জোড় করে বলতে পারে যে 26,000 ছেলে মেয়ের মধ্যে 19,000 যোগ্য ছিল, তার মানে ঠাকুর ঘরে কেই আমি কলা খাইনি। 26,000-এর মধ্যে 19,000 যদি যোগ্য ছিল, তার মানে 7,000 সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। ঘুরপথে স্বীকার করছে, ঘুরপথে স্বীকার করলো যে 7,000 বেকার ছেলে মেয়েদেরকে আমরা ঘুষের বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি দিয়েছি। না, আমার বাড়িতে কেউ নেই মাস্টারমশাই দিদিমণি চাকরি করার, কিন্তু আমার বাড়িতে 5টা বাচ্চা আছে যারা সরকারি স্কুলে মিড ডে মিল খেয়ে ওই স্কুলে লেখাপড়ার উপরে ভরসা করে থাকে যে একদিন মাথা তুলে দাঁড়াবো। তাহলে আজকে 16 থেকে শুরু করে 24 পর্যন্ত 8 সাল মে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেল, সেই ফেল করা মাস্টার দিদিমণিগুলোর কাছে আমার বাড়ির বাচ্চারা যারা সরকারি স্কুলে পড়ে তারা কি শিখলো? ভোট শুধুমাত্র মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করার জন্য নয়, ভোট শুধুমাত্র লাঠির জোরে, পুলিশের জোরে, মাফিয়াদের জোরে, বিডিওর জোরে ভোট লুট করে শুধুমাত্র চেয়ারে টিকে থাকা নয়। ভোটে জেতা মানে যাদের ভোটে জিতলাম তাদের প্রতি দায়বদ্ধ হওয়া। ভোটে জেতা মানে যে মানুষরা আমাকে ভোট দিল তাদের প্রতি দায়িত্বশীল থাকা। ভোটে জেতা মানে আমার গলাটা, আমার ঘাড়টা, আমার মাথাটা সেই মানুষের কাছে মাথাটা নামিয়ে দিয়ে তার কাছে নমনীয় হওয়া যে আমি তোমাদের দায়িত্ব নিলাম। ভোটে জেতা মানে ক্ষমতা দখল করা নয়, ভোটে জেতা মানে মানুষের মনকে জয় করা, যে তুমি রাতে বিরেতে 24 ঘন্টা বিপদে পড়লে তুমি আমাকে ভোট দিয়েছো, আমার সরকারের প্রতি তোমার অধিকার আছে, আমার দায় হলো তোমার পাশে দাঁড়ানো। ভোটে জেতা মানে গলার স্বর নামিয়ে মানুষের কাছে, জনতার কাছে মাথা নামিয়ে নিজের দায়িত্বকে স্বীকার করা। আর আজকে যারা পশ্চিমবঙ্গে ভোটে জিতেছে, আজকে যারা ফেল করা এমএলএ গুলো ভোটে জিতেছে, এই তো মমতা ব্যানার্জি আছে, দাঁড়িয়েছিল নন্দীগ্রামে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে মিথ্যে মামলা করলো যে না আমি জিতেছিলাম। তিনি বলতে পারেন যে আপনি
হারাতে চেয়েছিল, শুভেন্দুকে জেতাতে চাইনি। আর তৃণমূলকে হারিয়ে শুভেন্দুকেও জবাব দিয়েছিল যে তৃণমূলের দিন শেষ হতে চাইছে। আবার নন্দীগ্রামের মানুষ ফিরে শুভেন্দুকেও জবাব দিতে চেয়েছে যে এ পাড়ার মোষ ও পাড়াতে গুটাতে গেলে আমরা মোষকে চিনে রাখি, তাই মোষকে পাড়া ছাড়া করার জন্য আমরা তৈরি আছি। ফেল করেছে এরা সব, ফিরে ফিরে পাস করেছে, আর পাস করে এরা জিতেছে। বিধানসভার ভেতরে এতগুলো এমএলএ তৃণমূল কংগ্রেসের সরকারের, তবু কেন মানুষ ভোট দিতে ভয় পাচ্ছে? কেন? কারণ ওরাই ভয় দেখাচ্ছে। বিধানসভার ভেতরে এতগুলো তৃণমূল কংগ্রেসের এমএলএ, তাও কেন মানুষ দুবেলা পেট পুরে খেতে পারছে না? বিধানসভার ভেতরে এতগুলো এমএলএ, তাও কেন লোহা মাটি বালি বাচ্চা মেয়ে এদের পাচারটা বন্ধ হয়ে যাচ্ছে না? বিধানসভার ভেতরে এতগুলো তৃণমূলের এমএলএ, তাও কেন গোটা পশ্চিমবঙ্গে 100 দিনের কাজে জব কার্ডে দুর্নীতি হচ্ছে? বিধানসভাতে এতগুলো এমএলএ, কেন পশ্চিমবঙ্গের রেশনের চাল, হসপিটালের ভাতের চাল আর জেলের ভাতের চাল কেন চুরি হয়ে যাচ্ছে? কারণ চোর যখন নিজে এমএলএ হয় বা এমএলএ যখন নিজে চোর হয়, তখন এমএলএ রাত দায় থাকে না চুরি থেকে গোটা রাজ্যের মানুষকে বাঁচানো। চুরি মানে কি হয়? আমরা ছোট ছিলাম, গ্রামে থাকি, আজকে গ্রামটা মফস্বল হয়েছে। তখন বাপ কাকা দাদাদের সাথে উঠোনে খাটের দড়িতে শুতাম, মশারি খাটিয়ে। পিতলের ঘটি ছিল, কাঁসার ঘটি ছিল, সেই ঘটিতে খাটের নিচে জল রেখে কাকা দাদা ঠাকুমা জেঠু এরা সব ঘুমাতো। আর মশারির উপরে নিজের জামাটা খুলে শুয়ে পড়ত। সকালবেলা দেখতাম যে খাটের তলায় ওই পিতলের আর কাঁসার ঘটিটা নেই, আর মশারির উপরেও যে জামাটা খুলে শুয়েছিল সেই জামাটা নেই। 2 মাস 3 মাস পর দেখতাম ওই একই জামা পরে কোনো একটা পাড়ার খুব পরিচিত একজন দাদা বা কাকা ওই জামাটা পরে ঘুরছে। কিন্তু বাপ ঠাকুরদার ঠাকুমাদের শিক্ষাতে কোনোদিনে কথা বলতে পারিনি যে তুমি যে জামাটা পরে ঘুরছো ওই জামাটা তো আমাদের বাড়ি থেকে চুরি গেছে, এটা তো আমার দাদার জামা। কারণ লাল ঝান্ডার পার্টি এবং তাদের সমর্থকরা শিখিয়েছিল চুরি আটকাতে গেলে ওই পেতলের ঘটিটা, ওই কাঁসার ঘটিটা আর ওই জামা কেনার তাগদটা যেদিনকে ওই পাড়ার ছেলে মেয়েগুলো নিজেদের রোজগারের গতি হয়ে যাবে সেদিনকে ওরা চুরি করবে না। তাই পার্টির কাজ হলো আগে ওদের পায়ের নিচে জমিটাকে শক্ত করা। নিজেদের চোখে দেখেছি, একই সঙ্গে লেখাপড়া করেছি, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, যাদের বাপ ঠাকুর তারা একদিন এ পাড়াতে ওই খেতে ওই দোকানে ওই রেল লাইনে গিয়ে তারা কোন রকম অবৈধ কাজ করতো, তারা একসময় নিজেরা নিজেদের মাথা উঁচু করে বেঁচে থাকার মতন পায়ের নিচের জমি শক্ত হয়েছে। আবার তৃণমূলের রাজত্বে সেই ছেলে মেয়েগুলোকেই দেখি, তাদের পরের প্রজন্মকে দেখি সন্ধ্যে 7টার সময় নিজেরা আড্ডা থেকে উঠে বলছে চললাম বুঝলি। বললাম আরো একটু বস, 8 ঘন্টা গল্প করি। বললো না এখন গল্প করতে পারবো না। কোথায় যাবি? বললো 1 সাইকেল কয়লা চুরি করে যদি বাবুর ফ্যাক্টরিতে কারখানাতে না দিতে পারি কালকে বাচ্চাটার ওষুধ আসবে না। গ্রাম উঠেছিল পশ্চিমবঙ্গে, যে বেকার ছেলে মেয়েরা, যে পূর্বপুরুষরা একদিন অবৈধ কাজে নাম লেখাতো, তারা সৎ পথে রোজগারের জায়গা খুঁজে পেয়েছিল। তৃণমূল কংগ্রেসের সরকারে আবার সেই গ্রাফটা নেমেছে। যারা নিজেদের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে রোজগারের রাস্তা দেখত, তারা আবার ফিরে চোরা কারবারিতে, পাচারে, 2 নম্বরী রাস্তাতে নিজেদের নাম লেখাচ্ছে। এই পরিবেশটা পাল্টানোর জন্যই আমাদের লড়াই, সুজাতা খার দৌড় দেখার জন্য আমাদের লড়াই নয়। বুকে হাত দিয়ে বলতে পারবেন সন্ত্রাস করে এই পাত্র সাহেবের কোনো লাভ হয়েছে? কৃষক আন্দোলনের ঘাঁটি, ক্ষেত মজুর আন্দোলনের ঘাঁটি, জানে কি করে ফসল ফলাতে হয়, কি করে ফসল বিক্রি করতে হয়, আর কি করে সেই ফসল গোটা ভারতবর্ষের বাচ্চাদের পেটে যোগান দিয়ে আর সেই বাচ্চাদেরকে মাথা তুলে দাঁড়ানোর জন্য তাদেরকে সৎ সাহস দিতে হয়। তাহলে সেই মাটির মানুষেরা এত ভীতু কি করে হয়ে যেতে পারে? যারা কৃষক আন্দোলনে লাঙ্গল যার জমি তার তাল লড়াই করেছেন, যারা বর্গার আন্দোলন করেছেন, যারা জমিদারদের বিরুদ্ধে নিজেদের ক্ষেতের ধানকে আগলানোর জন্য রাত দিন এক করে লড়েছেন, যারা জমিদারের গুন্ডা সরকারের পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষেতের বাইরে
নিজেরা হাত ধরাধরি করে ক্ষেত বাঁচিয়েছেন, ক্ষেতের জমি বাঁচিয়েছেন, জমির ধান বাঁচিয়েছেন, আর ধান থেকে যে ধানটা নিজের খামারে যাবে না জমিদারের খামারে যাবে, তার জন্য রাস্তাতে দাঁড়িয়ে নিজেরা সিদ্ধান্ত করে নিজেরা নিজেদের কোমরে জোরে আর বুকের পাটাতে জিতেছেন। আমাদের বাপ ঠাকুর দ্বারা পাত্র সাহেবে আর এই বিষ্ণুপুর লোকসভাতে যে বিধানসভাগুলো আছে সেখানে আমাদের বাপ ঠাকুর দ্বারা এই লড়াই লড়েছে, তাহলে তাদের উত্তরসূরি হয়ে আমরা কি করে এত ভিড় হয়ে যেতে পারি? কি করে আমরা আমাদের বাপ ঠাকুর যাদের লড়াইটাকে ভুলে গিয়ে আজকে দুটো ফুটো মস্তানদের বোম গুলি আর পিস্তলের কাছে নিজেদের মাথাটা নামিয়ে দিতে পারে? কি করে বুথের লাইনে, কি করে পঞ্চায়েতের ভোটে, যেখানে আমাদের বাপ ঠাকুর দ্বারা দেখিয়েছে যে বাঁচতে যদি হয় নিজেদের কোমরের জোরে আর ডাঙের জোরে বাঁচতে হয়, তাদের ছেলে পুলে নাতিপুতি হয়, আমরা কি করে এই দু টাকা ফুটো মস্তানদের ধমকি আর চমকিতে ভুলে যেতে পারি? তাই আপনাদের কাছে আমাদের আবেদন, যদি বাঁচতে চান তাহলে জিততে হবে, আর জিততে যদি চান তাহলে রাস্তায় দেখে দাঁড়িয়ে তোকে চোখ রেখে লড়াই করতে হবে। শুনে রাখুন, বাঘের সঙ্গে লড়তে গেলে ছাগল বেঁধে দিলে হয় না, বাঘের সঙ্গে লড়তে গেলে বাঘের কোলে জানিয়েই লড়তে হবে। আর সেই কোলে জানিয়ে রাস্তায় যদি একবার দাঁড়িয়ে যান, আমরা বলছি এরা সব ছাগলের 3 নম্বর বাচ্চা, এরা পালিয়ে যাবে। কে বলছে বিজেপি এই তৃণমূলের বিরুদ্ধে লড়ে যাবে? কে? কোন বিজেপি? পশ্চিমবঙ্গে কে বিজেপি? এ তো সব তৃণমূলের ভাগাড়ের মাল, যারা সব বিজেপিতে গিয়ে আস্তানা বেঁধেছে। এদের গায়েটা কোনো তৃণমূলের গন্ধ, চুরি আর পচা গন্ধ। কে বলছে এরা সব বিজেপি? সৌমিত্র যদি পূর্বপুরুষের নাম করে তো 5টা তৃণমূল নেতার নাম আসবে। শুভেন্দু 20 বছর মমতার সঙ্গে ঘর করেছে, আজকে বিশুদ্ধ খাঁটি সবেরা তৃণমূল হয়েছে। কারা আজকে বিজেপি? এরা কারা? কোন বিজেপি কথা বলছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই? ওই তো নদীয়াতে মুকুটমণি অধিকারী আজও পর্যন্ত পদ্মফুলের এমএলএ রয়েছে আর তৃণমূলের হয়ে ভোট চাইছে। এদের চক্ষু লজ্জা কিচ্ছু নেই। সাথে বলি না যে বেহায়ার গায়ে গাছ পড়লে বেহায়ারা বলে ছায়া পড়ে, কোনোদিন স্বীকার করে না যে আমরা বেহায়া। এই লড়াইটা কোন বিজেপির বিরুদ্ধে লড়তে চাইছি আমরা? যে আইনের শাসনে পুলিশকে বলছি নিয়মে কাজ করবে, যে আইনের শাসনে আমরা বলছি আমাদের অধিকার বেঁচে থাকার, যে সংবিধানের উপরে ভিত্তি করে আমরা বলছি যে শিক্ষার অধিকার আমার, খাবার অধিকার আমার, মাথা তুলে বাঁচার অধিকার আমার, জিনিসপত্রের দাম অধিকার আমার, কমানোর দাম আমার, আমার অধিকার। একজন মেয়ে হিসাবে, একজন ছেলে হিসাবে, একজন মানুষ হিসাবে এই রাস্তায়, এই পথে ঘাটে, এই রাত্রিবেলা আমার এই রাস্তাতে দাঁড়ানোর অধিকার আছে। শিডিউল কাস্ট শিডিউল টাইম হয়ে গেলে শিক্ষার অধিকার, কাজের অধিকার, এক্সট্রা কিছু আমাদের জন্য আরো কিছু সুযোগ সুবিধার অধিকার সংবিধান অনুযায়ী। আজকে গোটা দেশের মধ্যে বিজেপির পার্টিটা ওই সংবিধানটাকেই বদলে দিতে চাইছে। তাই তো লাস্ট 10 বছরে না তো পার্লামেন্টে একটা ডেপুটি স্পিকার আছে, 2 মিনিটে 15টা বিল পাস করছে, আর 6 মিনিটে 18টা বিল পাস করে দিচ্ছে। কি আছে সেই বিলে? আমাদের খাবার অধিকার আছে? কি আছে সেই বিলে? আমাদের কাজ করবার অধিকার আছে? কি আছে সেই বিলে? শিডিউল কাস্ট শিডিউল টাইপের সরকারি চাকরিতে তাদের রিজার্ভেশনের অধিকার আছে? কি আছে সেই অধিকারে? আমাদের স্বাস্থ্যের, আমাদের চিকিৎসার অধিকার আছে? কি আছে সেই অধিকারে? আমাদের বাড়ি পাওয়ার অধিকার আছে? না, নেই সেই বিলগুলোতে। আর এই বিলগুলো যখন পাস হয়, এই বিলগুলো যখন পার্লামেন্টের ভেতরে চর্চা হয়, তখন তৃণমূলের সব কটা এমপি সবার একসাথে পেচ্ছাপ পেয়ে যায় আর পার্লামেন্টের বাথরুমে ঢুকে যায়। একজনও বিরোধিতা করতে পারে না। সংবিধান বাঁচাতে হবে। সংবিধান না বাঁচলে গণতন্ত্র বাঁচবে না, আর গণতন্ত্র না বাঁচলে আমাদের ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা বাঁচবে না। গণতন্ত্র না বাঁচলে আপনার ভোট দেওয়ার অধিকার থাকবে না। গণতন্ত্র না বাঁচলে কাল এই পাত্র সাহেবের এই এখানে আমার মঞ্চ খাটিয়ে আমাদের সভা হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। গণতন্ত্র না বাঁচলে আপনি ভুকা পেটে আছেন, আপনি বিনা রোজগারে আছেন, আপনার বাড়ি নেই, আপনার ছাদ নেই, আপনি অসুস্থ, আপনি হসপিটালে গেছেন, একটা বেড পাচ্ছেন না, ডাক্তার আপনার এসে হাতে নাড়ি টিপে দেখছে না। এই অধিকার বলার মতন, এই কথা বলার মতন অধিকার আপনার থাকবে না। তাই গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আর গণতন্ত্র যদি রক্ষা না পায় তাহলে ধর্ম নিরপেক্ষতা রক্ষা পাবে না। কে বলে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে 1618টা ভাষা আছে আমাদের, 6000-এর বেশি জাতি আছে, কাস্ট সাবকাস্ট প্রচুর। এ বামুন ও বৈদ্য ও কায়েত, মুসলিমদের মধ্যে 1 গাদা জাতি,
সাঁওতালদের মধ্যে একটা জাতি প্রচুর, 6টা বড় ধর্ম আছে, 6টা বড় জনজাতির গোষ্ঠী আছে, 29টা ছুটি পায় গোটা ভারতবর্ষের মানুষেরা, সেন্ট্রাল গভর্নমেন্টের ছুটি। কোনোটা 15ই আগস্ট হয়, কোনোটা দুর্গাপূজা হয়, কোনোটা গুরু নানকের বার্থডে হয়, কোনোটা 25শে ডিসেম্বর হয় ক্রিসমাস ডে, আর কোনোটা আবার ঈদ মুহররম বকরিদেরও ছুটি হয়, কোনোটা 26শে জানুয়ারি হয়, কোনোটা 23শে জানুয়ারি হয়, কোনোটা সংস্কৃতি, কোনোটা স্বাধীনতা সংগ্রাম, কোনোটা ধর্ম, আর কোনোটা সরকারি কাজের জন্য। সেই দেশে কেউ বলতে পারে যে এক ভাষা, এক রাষ্ট্র, এক ধর্ম, এক নেতা, এক ভোট? কারা বলতে চাইছে? যারা বলতে চাইছে তারা ভারতবর্ষের সংবিধানটাকে রাখতে চাইছে না। সংবিধানের জায়গায় কি রাখতে চাইছে? সংবিধানের জায়গায় মনুবাদ রাখতে চাইছে। মনুবাদে কি বলা হয়? মনুবাদে বলা হয় মীনাক্ষীর 3টে জায়গা, হয় ঠাকুর ঘরে থাকবে, নইলে আতুর ঘরে থাকবে, নইলে রান্নাঘরে থাকবে। মঞ্চে চাপার, মঞ্চে দাঁড়ানোর, রাস্তায় দাঁড়িয়ে কথা বলার অধিকার মীনাক্ষীর নেই। মীনাক্ষীর নেই মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুসলিম, খ্রিস্টান, পাকিস্তানি, যে যেখানে আছে, হিন্দু ধর্মের, মুসলিম ধর্মের, বৌদ্ধ, খ্রিস্টান, যে যেখানে আছে, এই গোটা ভারতবর্ষের মেয়েদের এই 3-এর বেশি জায়গা তাদের আর কোথাও নেই। বহু কষ্টে রান্নাঘরের আগল আর আতুর ঘরের আগল ঢেলে দিয়ে ঘুমটা থেকে মুখটাকে বের করে, হাতে কলম নিয়ে, কোমরে আঁচল গুজে, নিজের পায়ের নিচের জমি শক্ত করে, মাথাটা উঁচু করে, খোপাটা বেঁধে নিয়ে রাস্তায় জানাতে শিখেছি, এত সহজে বিজেপিকে আমাদের মেয়েদের অধিকারকে কেড়ে নিতে দেব না, কেড়ে নিতে। লড়াই সমানে সমানে হবে। কত বড় অধিকার তোমাদের, কত বড় বুকের পাটা। হুগলির জাঙ্গিপাড়াতে বিজেপির নেতা বলছে যে ভোটটা পার হতে দে, তারপরে 2টো বাচ্চার মাকে হুমকি দিচ্ছে যে তোকে কি করে তুলে নিয়ে যেতে হয় দেখবি। আমরা আজকে সৌমিত্র খাকে প্রশ্ন করতে চাইছি, 5 বছরে বইয়ের মাথার নতুন বাচ্চা ছাড়া লকডাউনে কিছু করনি, মাথায় তেল দেওয়া ছাড়া। তোমার কোন অধিকারে এ কথা তোমরা বলো যে ভোটে জিতে গেলে 2টো বাচ্চার মাকে তুলে নিয়ে যাবে? তাহলে কি বিজেপি ভোটে জিতলে মেয়েদেরকে তুলে নিয়ে যাবার লাইসেন্স পাবে? পারবেন তো এই বিজেপিকে ভোট দিতে? এই বিজেপিকে ভোট দিতে পারবেন তো? যে বিজেপি ইলেকটোরাল বন্ডের নামে নিজের পকেট গরম করেছে আর আপনার পকেটকে ফাঁকা করে দিয়েছে। দোকানে গেলে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ওষুধের দাম বেড়ে যাচ্ছে। পারবেন তো এই বিজেপিকে ভোট দিতে? যে বিজেপির জন্য সব থেকে ছোট কারখানাগুলো, ফ্যাক্টরিগুলো, ছোট ছোট ব্যবসাগুলো, যেগুলো সব লাটে উঠে গেল জিএসটির জন্য, যেগুলো লাটে উঠে গেল ডিমনিটাইজেশনের জন্য, নোট বাতিলের জন্য, সেই বিজেপিকে ভোট দিতে পারবেন তো? এই বিজেপিকে ভোট দিতে পারবেন তো? যে বিজেপির জন্য গোটা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা এক সময় এ রাজ্য ছেড়ে দিয়ে বাইরের রাজ্যে থাকতে বাধ্য হয়েছে, আর করোনা যখন হয়েছে তখন হেঁটে হেঁটে বাড়ি ফিরতে পেরেছে। বাপ নিজের মরা বাচ্চাকে বুকে করে নিয়ে মাইলের পর মাইল পথ হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হয়েছে। পারবেন তো এই বিজেপিকে ভোট দিতে? যে বিজেপিটার জন্য যাদের রক্ত ঘামে গোটা দেশটার অর্থনীতি তৈরি হয়, যাদের রক্ত ঘামে সরকারের ঘরে টাকা জমা হয়, যাদের রক্ত ঘামে সরকারের ট্যাক্সের টাকা জমে, তাই তারা হেলিকপ্টারে চড়ে। আর সেই সমস্ত পরিযায়ী শ্রমিকেরা যাদের কাজের ঠিকানা নেই, যাদের বেতনের ঠিকানা নেই, যাদের পিএফ পেনশন ইএসআই ঠিকানা নেই, বাইরের রাজ্যে কি খাচ্ছে, কোথায় থাকছে, কিসে ইলেকট্রিকের বিল দিচ্ছে, পুলিশের জুলুমবাজি সহ্য করছে কিনা, ঠিকাদারের জুলুমবাজি সহ্য করছে কিনা, কাজ করিয়ে বেতন না দিলে কেউ দেখার লোক নেই, তাদের রক্ত ঘামে ট্যাক্সের টাকায় সরকারের ঘরে পয়সা জমা হয়, আর সরকার সেই পয়সাতে নিজেরা তো হেলিকপ্টারে চেপে ভোট চাইছে। কিন্তু করোনার সময় যখন এরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল তখন মালগাড়ির নিচে এদেরই শরীরটা কাটা পড়ে বাসি রুটিতে এদেরই রক্ত ছিটা লেগেছিল। পারবেন তো এই বিজেপিকে ভোট দিতে? এই বিজেপিকে ভোট দিতে পারবেন? যে বিজেপিটা বড় লোকদের ব্যাংকের লোন শোধ করে দিয়ে আর প্রতি বছর কৃষকদের 35টা করে কৃষককে সুইসাইড করতে বাধ্য করছে। পারবেন তো এই বিজেপিকে ভোট দিতে? যে বিজেপিটা ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাজের অধিকারকে প্রত্যেক দিন কেড়ে নিচ্ছে। পারবেন তো এই বিজেপিকে ভোট দিতে? যে বিজেপিটা প্রত্যেক দিন গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের নিচু জাতির, দলিত, আদিবাসী, মুসলিম, একদম নিচে জাতির বাচ্চাদের লেখাপড়ার অধিকারকে কেড়ে নিচ্ছে। পারবেন তো এই বিজেপিকে ভোট দিতে? যে বিজেপিটা জলের দরে আপনার আমার দেশের সম্পত্তি, তা মাটির নিচের কয়লা হোক বা আকাশের মাটির উপরে আকাশে এয়ারলাইন্স হোক, তাকে জলের দরে বেচে দিতে পারছেন। তাই ভোট মঞ্চে দাঁড়িয়ে হবে না, ভোট মাইকে ভাষণ দিয়েও হবে না,
25 তারিখ ভোট আছে। ভোট যদি করাতে হয় তাহলে রাস্তায় দাঁড়িয়ে আমাদের কর্মীদেরকে কোমরে কাপড় বেঁধে বুকের পাটা কোমরে জোর নিয়েই ভোট করাতে হবে। ভরসা রাখুন পার্টির প্রতি আর আত্মবিশ্বাস রাখুন নিজের উপরে। তৃণমূল বিজেপি এই পশ্চিমবঙ্গে ফিরে আসার চান্স নেই। শীতল কৈবর্ত জিতবে। আপনি নিজেও জানেন না আপনার পাশের বাড়ির লোক নিজেরা বুক বেঁধেছে শীতল কৈবর্তকে ভোট দেবার জন্য। শুধুমাত্র একবার গিয়ে দরজাতে নক করুন আর সাহসের সাথে গিয়ে কথা বলুন ভোটটা এবার কিসে দেবে। হয়তো আপনার সামনে মাথাটা তুলতে দুবার ভয় পাবে, কিন্তু তার পিঠে হাতটা রেখে বলে আসুন যে এখনো যদি ভয় পাচ্ছিস ঠিক আছে, বেরোতে হবে না, কিন্তু 25 তারিখ শীতল কৈবর্তকে কাস্তে হাতুড়ি দাঁড়াতে ভোটটা দিয়ে 4 তারিখ বিজয় মিছিলে চলে আসবি, লাল আবির খেলবি। সেদিন তোদের ভয় থাকবে না, সেদিন সব ভয়কে জয় করে আমাদেরকে জিততে হবে। তাই আপনাদেরকে বলছি, আমাদের কর্মীদেরকে বলছি, সকালবেলায় বক্তৃতা হচ্ছে, ভাষণ হচ্ছে, তার পাশে হাততালি পড়েছে, কিন্তু বুথে যখন আপনি লড়বেন তখন কেউ হাততালি দিতে আসবে না। বুথের লাইনে আপনি যখন দাঁড়াবেন তখন একদিকে তৃণমূলের লুটেরা বাহিনী থাকবে, একদিকে দাঁড়িয়ে মজা দেখার জন্য বিজেপি থাকবে, আর একদিকে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী থাকবে। সেদিন নিজের মনের মধ্যে এই আত্মবিশ্বাসটা রেখে দাঁড়িয়ে যাবেন যে একবার যদি মোহাম্মদ সেলিমের মতন মুর্শিদাবাদ লোকসভাতে ঘাড় ধাক্কা দিতে পারেন, তৃণমূল বিজেপির কর্মীরা নাতিরা ওদের দাদুর নাম ভুলে যাবে, আর ভোট লুট করতে আসবে না। তাই 25 তারিখ আমাদের কাছে পরীক্ষা দিন। 25 তারিখ আমাদের কাছে নিজেদেরকে প্রমাণ করার দিন। 25 তারিখ বুথের লাইনে নিজেদের মা, নিজেদের বাড়ির লোক আর নিজেদের বাচ্চাদের মুখের সামনে মাথা তুলে দাঁড়ানোর দিন। যেদিনকে লড়াইয়ের শেষ মুহূর্ত এসেছিল, আমি সেদিন বুথ ছেড়ে বাড়ি চলে যাইনি, আর আমি সেদিন বাহানা করে বাড়িতে থাকার বা কাজ আছে বলে বুথ ক্যাম্পটা বাদ দিইনি। আমি আমার মা, আমি আমার বাচ্চা, আমি আমার বাড়ির লোকের সামনে মুখের উপরে দাঁড়িয়ে চোখে চোখ রেখে পিঠটাকে টান টান করে বলতে পারবো যে লড়াইটা যদি খেতে হয়, লড়াইটা যদি কারখানার গেটে হয়, তাহলে লড়াইটা বুথের বাইরেও ছিল। সেই লড়াই আমি পিঠ দেখিয়ে পালাইনি, শেষ অবধি লড়েছি, ভোট করিয়েছি, আর মানুষের প্রতি বিশ্বাস আছে। আর আপনাদেরকে আমার শেষ কথা, জিতিয়ে দিন শীতল কৈবর্তকে। 26 এই সরকারটাকে ত্যাগ করে দড়িতে ভালো করে বেঁধে আমরা বিদায় দিয়ে দেবো। সেদিনের জন্য তৈরি থাকুন, ভয়হীন ভাবে রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে পৌঁছে শীতল কৈবর্তকে জেতানোর জন্য সব রকম প্রচেষ্টায় সামিল থাকার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, বাম কংগ্রেস জিন্দাবাদ।